দর্শক আমন্ত্রণ জাগো বিজনেসের আজকের আয়োজনে। দেশের বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের এই আয়োজন। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীর তুষার, সভাপতি বাংলাদেশ অর্গানিক ফার্মিং অ্যান্ড রিটেইলার্স অ্যাসোসিয়েশন। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, আপনাকেও অভিনন্দন। দর্শক, বাংলাদেশ অর্গানিক ফার্মিং অ্যান্ড রিটেইলার্স অ্যাসোসিয়েশন একটি জাতীয় সংগঠন যা দেশের কৃষকদের অর্গানিক ও নিরাপদ খাদ্য উৎপাদনে সহায়তা করে। সংগঠনটি কৃষকদের প্রশিক্ষণ, উপকরণ সরবরাহ, বাজার সংযোগ এবং সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষমুক্ত খাদ্য উৎপাদন এবং বিপণনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেমন আছেন ভাইয়া? আপনার কাছে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি ভাইয়া। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাইবো যে নিরাপদ খাদ্য বাংলাদেশের জন্য কি এটা বাস্তবতা, নাকি আমরা এখনো অর্জন করতে পারিনি, অর্জনের লক্ষ্যেই আছি? খুব সুন্দর একটা প্রশ্ন। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের এবং পৃথিবীর সমস্ত মানুষকে অভিনন্দন জানাই নিরাপদ খাদ্যের ব্যাপারে কথা বলার জন্য। এই সুযোগ করে দেওয়ার জন্য জাগো নিউজকে আবারও ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যারা নিরাপদ খাদ্যের কথা বলি, আমরা একসময় নিরাপদ খাদ্যই গ্রহণ করতাম, চাষাবাদ করতাম, নিরাপদ খাদ্যভাবেই আমরা গ্রহণ করতাম। বাংলাদেশের প্রতিটা গ্রামে, বাংলাদেশের 80% মানুষ কিন্তু কৃষক, এবং প্রতিটা গ্রামে একসময় রাসায়নিক সার কি সেটা জানতো না, কিভাবে রাসায়নিক সার ব্যবহার করতে হয় সেটাও জানতো না। গত 40 বছরে আমরা সেটা জেনেছি। নিরাপদ খাদ্য আগে থেকেই ছিল। আগে যখন আমরা আমাদের বাপ দাদারা যারা চাষাবাদ করতো, তারা কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতো না বলেই যা হতো সেটাই নিরাপদ, সেটাই হচ্ছে অর্গানিক। কিন্তু আমরা সেখান থেকে প্রায় 40 বছরে আমরা রাসায়নিক বিক্রিয়ার ফলে আমরা অনেক দূর চলে আসছি। নিরাপদ খাদ্য এখন আবার আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ যে পর্যায়ে আমরা রাসায়নিক বিক্রিয়ায় আমাদের শারীরিক বা অন্যান্য ব্যাপারগুলোতে আমাদের এফেক্ট করতেছে, সেটার জন্য আমাদেরকে এখন নিরাপদ পর্যায়ে চলে আসতে হবে। এই জন্য আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন, চাষাবাদের জন্য বিভিন্ন কার্যকরী ভূমিকা নিতে হবে। এর কারণে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ধরনের আপনার ব্যক্তিগতভাবেও অনেকেই নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য, চাষাবাদের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা আসলে দৈনন্দিন জীবনে প্রতিদিনই বাজার ঘাটে ফল কিনি বা সবজি কিনি, বা আমরা যদি মাছ মাংসর কথাই বলি, এটা আসলে কতটা নিরাপদ? আমরা কিন্তু অর্গানিক জেনেই কিনছি, বা আমরা অর্গানিক খুঁজছি যে কোনটা অর্গানিক কিভাবে পাওয়া যায়, বা বিভিন্ন সুপার শপেও আমরা দেখে থাকি। এগুলো আসলে কতটা অর্গানিক? খুব ভালো কথা। অর্গানিক শব্দটা হচ্ছে জৈব। জৈব মানে হচ্ছে টোটালটাই রাসায়নিক থেকে দূরে থাকতে হবে। উৎপাদনের ক্ষেত্রে যদি আমরা কোনোভাবে রাসায়নিক সংমিশ্রণ করি, তখন সেটা আর অর্গানিক থাকবে না, সেটা তখন হয়ে যাবে রাসায়নিক বিক্রিয়ায় ঘটানো উৎপাদিত কোনো ফসল বা ফল। এখন বাজারে যে সমস্ত ফল বা ফসলগুলো আমরা পাই, সেগুলো কতটুকু অর্গানিক সেটা নির্ভর করে সেটা কি আসলে কি উৎপাদনের ক্ষেত্রে তারা জৈব সার ব্যবহার করছেন নাকি না রাসায়নিক সার ব্যবহার করছেন। এটা ধরা এবং বোঝার উপায় এই মুহূর্তে আমাদের বাংলাদেশে খুব কষ্টকর, কারণ মিলে যায়। বাজারে যখন একই পণ্য চাষাবাদ, যেমন আমাদের অনেক কৃষকরা এখন জৈব সার ব্যবহার করে, জৈব বালাইনাশক ব্যবহার করে তারা অর্গানিক খাদ্যপণ্য উৎপাদন করছে, এবং আধুনিককালে আমাদের কিছু ইয়াং জেনারেশন তারা এখন লেখাপড়া শেষ করে চাকরি না খুঁজে তারা রাসায়নিক বিক্রিয়া থেকে মুক্ত রেখে জৈব সার ব্যবহার করে চাষাবাদ শুরু করেছেন। যেমন আপনি দেখবেন যে ক্যাপসিকাম, তারপরে বিভিন্ন চেরি টমেটো, তারপরে টমেটো, আর বিভিন্ন ধরনের ফল আমাদের এখন বাংলাদেশে কমলা হয়, মালটা হয়, এগুলোতে কিন্তু তারা আর রাসায়নিক কোনো সার ব্যবহার করছেন না। তবে বাজারে যে সমস্ত ফলগুলো পাওয়া যায়, সেগুলো আমরা যদি একটু খেয়াল করি যে এটা কোথায় উৎপাদন হয়েছে বা কোথায় চাষাবাদ হয়েছে, সেখান থেকে যদি করতে পারি তাহলে হয়তো এই মুহূর্তে আমরা ধরতে পারবো। কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত এই অর্গানিক কোন প্রোডাক্ট সেটাকে মার্ক করার জন্য কোনো ল্যাবরেটরি টেস্ট বা কোনো ধরনের কোনো ল্যাব তৈরি করা হয়নি। এই কারণে আমরা ফল বা ফসল কোনটা যে অর্গানিক আর কোনটা যে রাসায়নিক দিয়ে তৈরি করা, উৎপাদন করা, সেটা আমরা ধরতে পারছি না। তো আমাদের সরকার, মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় এবং কৃষি সচিব এবং কৃষি মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন কিভাবে নিরাপদ খাদ্য অর্থাৎ অর্গানিক পণ্য উৎপাদন করা যায়, এবং উৎপাদনের পাশাপাশি সেটাকে টেস্ট করে, যাতে কৃষকরা যেভাবে ফলাইছেন, যেভাবে চাষ করেছেন সেটা কতটুকু সত্য, সেটাকে টেস্টিং একটা সিস্টেম করার জন্য কাজ করছেন। এবং বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে কৃষকের ব্যবহার, বিভিন্ন ধরনের চাষাবাদের বিভিন্ন প্রক্রিয়াকে উন্নত করার জন্য সরকার কিছু কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। আপনি শুনে খুশি হবেন যে একটা প্রকল্প আছে এখন, পার্টনার প্রকল্প গ্যাপ নামে। এটা সরকারের একটা নির্দিষ্ট পরিকল্পনা। এই প্রকল্পের আওতায় যদি কোনো কৃষক জমি চাষাবাদ করে, তাহলে সেখান থেকে সে খুব সহজেই বাংলাদেশে
মানুষকে সহজে নিরাপদ খাদ্য দিতে পারবে, কারণ গ্যাপটার নির্দিষ্ট কিছু নিয়ম কানুনের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে, চাষাবাদ করা হচ্ছে। গ্যাপ মানে হচ্ছে একটা সুন্দর পরিচ্ছন্ন নিয়ম বা কৌশলের মাধ্যম, এবং এটা পার্টনার প্রকল্প। মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় খুব শীঘ্রই বলছেন যে কিভাবে নিরাপদ বা অর্গানিক খাদ্যপণ্য উৎপাদন করা যায়। এই নিয়মটা যদি মেনে ফলো করে যদি কেউ চাষাবাদ করেন, তাহলে সেটা বাংলাদেশেও মানুষ এই গ্যাপের একটা পাবে, সার্টিফাইড পাবে। এখন শুরু করেছেন, আর বিদেশে রপ্তানি করা যাবে। যেমন বিদেশে নিরাপদ বা অর্গানিক খাদ্যপণ্যের জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, সেগুলোকে কিছুটা হলেও এখন ফলো করার জন্য গ্যাপ কিছু নির্দিষ্ট নিয়মকানুন দিয়ে দিয়েছে। সেগুলো যদি মানা হয়, তাহলে অবশ্যই চাষাবাদ ক্ষেত্রে আমরা নিরাপদ নিয়ে আসতে পারছি, এবং সেটা দেশীয় বাজারে আমরা ধরতে পারবো এটা নিরাপদ, আর বিদেশেও আমরা এটা রপ্তানি করতে পারবো। সে সুযোগ চলে আসছে এখন। আমরা লাস্ট 40 বছর বা 50 বছরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে চাষাবাদ করা হয়েছিল, যেটা আমাদের জন্য এবং দেশের জন্য মারাত্মক ক্ষতির আকার ধারণ করেছে। যদিও এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন বাড়ানোর একটা কৌশল ছিল, সেই কৌশলে ব্যাহত হয়েছে কোনো কোনো জায়গায়। কারণ আমরা যারা জীবনযাপন করছি, আমাদের অবশ্যই নিরাপদ খাদ্যপণ্য দরকার। আমাদের বেঁচে থাকতে হলে, সুস্থ থাকতে হলে আমাদের নিরাপদ খাদ্যের বিকল্প নেই। আজকে আমরা অনিরাপদ খাদ্য গ্রহণ করে দেশের প্রতিটা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। কারণ রাসায়নিক বিক্রিয়ায় আমরা যে সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজারগুলো ব্যবহার করি, যেটা মাটির যে আমরা মনে করি যে অনেক উর্বরতা শক্তি বাড়ছে, টোটালটাই ভুল। কারণ মাটির একটা নির্দিষ্ট পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে যদি ওভারটেক করে কোনো কিছু দিয়ে তাকে বলা হয় যে তুমি 40 কেজি আগে উৎপাদন করতা, আজকে তোমাকে 50 কেজি বা 60 কেজি তোমাকে দিতে হবে, তো মাটি কি সেটা পারবে? ও তো 40 কেজির বাইরে উঠতে পারবে না, কিন্তু ওকে 40 কেজি না 45 কেজি 50 কেজি পর্যন্ত ওকে অ্যাটাক করা হয়েছে। তখন ও কি করছে? ও বিক্রিয়া সৃষ্টি করেছে। স্বাভাবিক, কারণ আমরা জানি যে বিভিন্ন সময় আমাদেরকে যদি আমি 50 কেজি আমি ধারণ ক্ষমতা, আমাকে যদি 100 কেজি দেওয়া হয়, আমি কখনোই এটা সেটা ক্যারি করতে পারবো না। ঠিক মাটিও তাই, মাটির একটা নির্দিষ্ট ক্যারেক্টারিয়া আছে, ধারণ ক্ষমতা আছে। এখন আমাদের দেশে কি অবস্থা হয়েছে আপনি জানেন বা জেনে থাকবেন। কৃষকরা চায় যে ভালো ফসল হোক, কৃষকের মুখে হাসি ফুটুক, এটা কৃষকরা চায়। এবং বাংলার মানুষ বা আমাদের দেশের মানুষ অনেক কষ্ট করে রোদে ঘামে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় তারা, কিন্তু তাদের খোঁজ আমরা রাখি না। তারা কত কষ্ট করে ফসল ফলায়, তাদের খোঁজ রাখতে হবে। তো আমার মতে এই মুহূর্তে এখন থেকে, আজকে থেকেই প্রতিজ্ঞা করতে হবে, রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। হুট করে কমানো যাবেও না। যেমন আগে যদি 70 কেজি দেওয়া হতো, এখন সেখানে 50 কেজি দেওয়া হোক। এর পাশাপাশি 50 কেজি জৈব সার দেওয়া হোক, তাহলে মাটি তার জৈবের ক্ষমতা পাবে। আপনার আরেকটা আমি আপনাকে পরিসংখ্যান জানাই, বাংলাদেশের যে জমি আছে, সেই জমিতে যদি রাসায়নিক সারের ব্যবহারের কারণে যে অবস্থা তৈরি হয়েছে, সেখানে মাটিতে জৈব পরিমাণ থাকা দরকার 5%, যেটা অন্য অন্য উপাদানের সাথে 5% জৈব থাকা দরকার। এখন 0.5%ও নাই। মানে 5% থাকলে ও নির্দিষ্ট একটা নিয়মে উৎপাদন করতে পারবে, সেটা এখন 0.5%ও নাই। তাহলে জমির অবস্থাটা কী অবস্থা দাঁড়াইছে? একটা মানুষের ধরেন 4 লিটার রক্ত থাকা দরকার, তার আছে হাফ লিটার। হয়তো সে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে, মরে যায় নাই, কিন্তু এই হাফ লিটার রক্ত দিয়ে তো সে জীবনযাপন করতে পারবে না, সে তো কোনো কার্যক্ষমতা বাড়াতে পারবে না। ঠিক জমি তো ওইরকম, মাটি ওইরকম। মাটির এই ক্ষমতাকে আমরা নষ্ট করে ফেলছি রাসায়নিক বিক্রিয়ার ফলে। এখন আমাদেরকে মাটিকে বাঁচাতে হবে। মাটি যদি বাঁচে, আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণের জমিতে নির্দিষ্ট পরিমাণে খাদ্য থাকলে আমরাও সুস্থকর খাবার খেতে পারবো। আমরা তো মাটিরই তৈরি, আমাদের দেহটা তো মাটি দিয়ে তৈরি করা, কিন্তু সেই মাটিকে আমরা ধ্বংস করে ফেলছি। এই মুহূর্তে এখনই দরকার কিভাবে মাটিকে সংরক্ষণ করা যায়। মাটিতে চাষাবাদ প্রক্রিয়াকে ভিন্ন মাত্রা আনতে হবে, জৈব সার ব্যবহার করতে হবে। আমি বাংলাদেশ অর্গানিক ফার্মিং অ্যান্ড রিটেল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট হওয়াতে সারা বাংলাদেশে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। কৃষকদেরকে কিভাবে প্যাট্রোনাইজ করা যায়, তাদের জমিতে কিভাবে রাসায়নিক বিক্রিয়া থেকে জৈব সারের ব্যবহার বাড়ানো যায়। আমাকে মাননীয় উপদেষ্টা মহোদয় কিছুদিন আগে, এবং ওখানে আমাদের মাননীয় কৃষি সচিব মহোদয় ছিলেন, আমাকে উপদেষ্টা মহোদয় ডাইরেক্ট বললো, তুমি তো অর্গানিক নিয়ে কাজ করো, তো বাংলাদেশের মাটির যে এখন অবস্থা, তুমি জৈব সার ব্যবহারে বাড়াও না কেন? রাসায়নিক সারের ব্যবহার কিভাবে কমানো যায় সে ব্যবস্থায় আমাকে একটা নোটিশ দাও। আমাকে একটা পরিসংখ্যান দাও। তা আমি তাকে বলার পরে আরেকটা জিনিস তাকে বললাম যে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারটাকে বাড়ানোর জন্য কৃষকদেরকে প্যাট্রোনাইজ করতে হলে কৃষি মন্ত্রণালয়ে কিছু কার্যক্রম হাতে নিতে হবে। কৃষকদেরকে বলতে হবে, আপনারা মাটিতে যে পরিমাণ আগে রাসায়নিক দিয়েছেন তার অর্ধেক এখন রাসায়নিক দিবেন আর অর্ধেক জৈব সার দেন। তাহলে মাটির একটা প্র্যাকটিস, মানে একটা সিস্টেমে চলে আসবে। একটা পর্যায়ে আস্তে আস্তে আপনারা জৈব সারের ব্যবহার বাড়িয়ে দিয়ে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে দেন। আপনি আরেকটা জিনিস জানেন বা জেনে থাকবেন, রাসায়নিক সার কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় না।
আর জৈব সার আমরা নিজেরাই তৈরি করতে পারি। রাসায়নিক সার ইম্পোর্ট করতে হয়। প্রতি বছর রাসায়নিক সার ইম্পোর্ট করার জন্য 25 থেকে 26,000 কোটি টাকা লাগে আমাদের দেশে। কৃষকদেরকে প্রতি কেজিতে আপনার 70 টাকা ভর্তুকি দিতে হয়। তা আমরা যদি এই 100 টাকার জিনিস কিনে এনে 70 টাকা ভর্তুকি দিয়ে কৃষকদের হাতে তুলে দেই, তাহলে আমাদের তো অর্থনৈতিকভাবে আমরা বিভিন্নভাবে বিপর্যস্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা 10,000 কোটি টাকার যদি আমরা রাসায়নিক সার এনে আর যদি বাকি 15,000 কোটি টাকা বা এই টাকাটা যদি আমরা জৈব সারের ব্যবহার করি, তাহলে তো আমাদের জমির উর্বরতা ঠিক থাকলো, আমরা নিরাপদ খাদ্য গ্রহণ করলাম, পাশাপাশি আমাদের দেশের নিরাপদ ব্যবস্থাপনা তৈরি হলো। তাহলে আমরা অর্গানিকের যে প্যাটার্নটা, যেটা বহির্বিশ্বে এখন বিশাল ব্যাপার অবস্থানে দাঁড়াচ্ছে। আমরা জানি যে করোনাকালীন সময় আমাদের দেশে যে ঝামেলাগুলি হয়েছিল, আমাদের যে ইমিউনিটি শক্তি কমে গেছিলো বা বিশ্বের বিভিন্ন জায়গায় কমে গেছে, একটাই কারণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমাদের শরীরের শক্তি কমে গেছে। এই কারণে আমরা এই রাসায়নিক খাদ্য খাওয়ার কারণে কোনটা ভেজাল কোনটা কি এটা না বুঝে আমরা শুধু গ্রহণ করি, এবং আমাদের যে শারীরিক যে ইমিউনিটি পাওয়ার সেটা কমে গেছে। এই কারণে করোনার মতো একটা সামান্য হোক আর বৃহৎ হোক যাই হোক, সেটা আমাদের শরীরে ঢুকেই ওর অবস্থানটাও ক্যাপচার করে আমাদের মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। আমাদের সমস্ত মানুষ, অনেক মানুষ মারা গেছে। তো আমরা নিরাপদ খাদ্য গ্রহণ করলে ইমিউনিটি পাওয়ার যদি আমার 20 থাকে আর যদি করোনা যদি 18 থাকে, তাহলে তো করোনার আমার সাথে পারলো না। করোনা হেরে গেল, আমি বেঁচে গেলাম। তা আমাদের যাদের মধ্যে ওরকম অবস্থান ছিল তারা বেঁচে আছে, আর যাদের মধ্যে ছিল না তারা অলরেডি চলে গেছে পৃথিবী থেকে। তা এটার একমাত্র কারণ হচ্ছে খাদ্য। খাদ্যে আমাদের নিরাপদ আনতে হবে, খাদ্যে আমাদের রাসায়নিক বিক্রিয়া থেকে দূরে সরে আসতে হবে। আমাদের অবশ্যই জৈব ব্যবস্থাপনায় খাদ্য উৎপাদন করতে হবে। আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আমরা স্টেপ বাই স্টেপ কৃষকদেরকে ট্রেনিং করাচ্ছি, যে আগে যেরকম একটা সময় আমরা রাসায়নিক সার দিতাম না। আমাদের দেশের মাটির মতো মাটি পৃথিবীতে নাই। বাংলার মাটি সোনার চেয়ে খাঁটি বলি না আমরা। এর একটাই কারণ হচ্ছে বাংলাদেশের মাটি এতই উর্বর, এতই চাকচিক্যময়, এতই মানে কি বলে, আমাদের দেশে যেমন আমাদের 6টা ঋতু, এই ঋতু পরিবর্তনের ফলে আমাদের মাটির কিছুটা রিসাইকেলিং হয়। আবহাওয়ার কারণে, সূর্যের তাপের কারণে, বৃষ্টি হওয়ার কারণে, তারপর নদীতে বিভিন্ন সময় নদীর পানির গতিবিধির কারণে আমরা বিভিন্ন জায়গায় আমাদের মাটির উর্বরতা শক্তি রিসাইকেলিং হয়। এই একমাত্র বাংলাদেশে এটা সম্ভব, এবং এই দেশে সব কিছু ফলানো সম্ভব। আমরা ফল ইম্পোর্ট করি না, বিদেশ থেকে নিয়ে আসি। দরকার কি? আমাদের দেশে এখন উৎপাদন হচ্ছে। আমি একটা প্রোগ্রাম করি বাংলাদেশ টেলিভিশনের রেগুলার, অর্গানিক জীবন, মানুষের জীবনের জন্য অর্গানিকের ভূমিকা কি। এই ধারাবাহিকতা আমি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে অর্গানিক খাদ্যপণ্য কোথায় উৎপন্ন করে, কারা করে, কিভাবে করে, এবং তারা যা করতেছে তাতে দেখছি যে তারা একদম জেনারেলি করতেছে। তারা রাসায়নিক ধারের কাছে যায় না, মাটিকে তারা শান্ত রাখতেছে, মাটিকে জৈব সার ব্যবহার করা হচ্ছে। জৈব সার এখন উৎপাদন হচ্ছে বাংলাদেশে, বিভিন্ন বড় বড় কোম্পানির আসছে। আমরা জানি প্রাণ গ্রুপের মতো একটা বড় কোম্পানি, তারাও নিয়ে আসছে, এখন জৈবতে চলে আসছে, কারণ রাসায়নিক আর তারা চাচ্ছে না। তারা মানুষকে বাঁচানোর জন্য আরেকটা চিন্তা ভাবনা নিয়ে আসছে, যে জৈব সার যদি আমি করি, আরও যদি অন্যান্য প্রক্রিয়ায় জৈব বালাইনাশক করি, তাহলে আমার এই কীটনাশক যেটা রাসায়নিক কীটনাশক, এটা মারাত্মক ক্ষতি। এই কারণে আমাদেরকে অবশ্যই বালাইনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক যেটা রাসায়নিক আছে সেটা থেকে দূরে সরে আসতে হবে। বালাইনাশক এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনি আরেকটা জিনিস বলি, ধরেন একজন কৃষক মনে করছে যে আমি আমার পেয়ারাটাকে গতকালকে স্প্রে করেছি, রাসায়নিক কীটনাশক দিয়েছি, উনি দিল, এবং উনি গর্ব করে ওনার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। ওই কৃষক, তার বাড়ির যশোরে হতে পারে, ঢাকা ইউনিভার্সিটি তার ছেলে লেখাপড়া করে, তার গর্ব। তখন সে কি করলো, সে ওই পেয়ারা পরের দিন তুলে বিক্রি করে দিল, চলে আসলো কারণ বাজার। কারণ বাজার থেকে কোনো এক লোক খুচরা বিক্রেতা নিয়ে বিক্রি করতেছিল ঢাকা ইউনিভার্সিটির, ধরেন মধুর ক্যান্টিনের আশেপাশে অথবা যে কোনো কলা ভবনের কাছাকাছি যে কোনো এক জায়গায় বিক্রি করতেছে। তো ওই যে কৃষক বিক্রি করছে, ওই কৃষকের ছেলেই কিন্তু এসে ওই পেয়ারা কিনে খাচ্ছেন। তাহলে কি করলাম, আমি গতকালকে বীজ দিয়েছি আমার পেয়ারাতে, আমি কৃষক, আমার পেয়ারা কে খেলো, আমার ছেলে খেলো। তাহলে আমাকে কি করা উচিত? একটা নির্দিষ্ট টাইম আছে, আপনি কীটনাশক দেওয়ার পর একটা টাইম থাকে, ওই টাইমটা আমি রক্ষা করলাম না। ওই টাইমের পর অবশ্য খেলে কিছুটা হলেও নিরাপদ পর্যায়ে চলে আসে, কিন্তু সে টাইমটাও দিলাম না। ওটা মিনিমাম 12 থেকে 13 দিন ওয়েট করতে হয়। সেটাও আমরা জানি না, না জেনে পরের দিনই হারভেস্ট করে বিক্রি করে দিলাম, আমার ছেলেকে আমি বিষ খাওয়াইলাম। তাহলে আমি কেন আমার ছেলেকে ধ্বংস করব, নষ্ট করব? আমাকে নিরাপদ পর্যায়ে নিয়ে আসতে হবে। অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা চাই, আমাদের অ্যাসোসিয়েশন কাজ করছে সারা বাংলাদেশ ব্যাপী, বিভিন্ন কৃষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটা জেলায় আমরা কমিটি করছি, জেলার কৃষি ব্যবস্থাপনা কৃষির উপপরিচালক আছেন, এবং উপজেলা পর্যায়ে যারা কৃষি কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে আমরা মিটিং সেমিনার করছি, কিভাবে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ত্বরান্বিত করা যায়। আমি শুধু টার্গেট নিয়েছি 1%,
এই 1% যদি আমার জীবদ্দশা করে যেতে পারি, যত জমি আছে আমার পরবর্তী যারা জেনারেশন যে আসবে সে পরে একটা শূন্য বসাবে, তাহলে হয়ে গেল 10%। ওই প্রজন্ম যদি 10% কভারেজ করতে পারে, নেক্সট জেনারেশন এসে আরেকটা শূন্য বসায় দেবে। আমরা তখন এই পৃথিবীতে থাকবো না, আমরা চলে যাবো পরপারে। তখন আমরা দেখবো যে আমার দেশ, আমার মাটির দেশ, আমার সোনার দেশ আজকে 100% কি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা চলে আসছে। এই প্রক্রিয়াটাই আমার একটা টার্গেট। আমি মনে করি এটাই হচ্ছে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা একটা সুন্দর পরিকল্পনা। আমরা সবাই নিরাপদ খাদ্য গ্রহণ করার জন্য এগিয়ে যাই এবং নিরাপদ খাদ্য উৎপাদন ব্যবস্থাপনা এগিয়ে আসে। কৃষকদেরকে অবশ্যই, কৃষক অনেক কষ্ট করে, তাদেরকে একটু প্যাট্রোনাইজ করলে তারা ফিরে আসবে। তাদেরকে একটু গাইডলাইন দিতে হবে যে জৈব সারে নিজেরাই উৎপাদন করতে পারো। জৈব সার উৎপাদনের সহজ প্রক্রিয়া আছে, সহজ প্রক্রিয়া। বাড়িতে ময়লা আবর্জনা যেগুলো থাকে এগুলোকে একটা গর্তের মধ্যে রেখে দিলেই ওখান থেকে 10-15 দিন 20 দিন পরে অটোমেটিকলি ওটা সার হয়ে যায়। এই ওয়েস্টেজ থেকে আমরা জৈব সার তৈরি করতে পারছি এবং সেখান থেকে আমরা নিজেদের যে উৎপাদিত ফসল বা ফল এগুলো আমরা নিজেরাই গ্রহণ করতে পারছি। ওখানেই আমরা দিই, ওখান থেকে উৎপাদন হোক, নিজেরাই নেই। আর যদি ব্যাপকভাবে করতে চাই সেক্ষেত্রে বড় বড় কোম্পানিরাও আসতেছে, আবার কিছু আছে বার্মি কম্পোস্ট হচ্ছে। যেমন আমরা গোবর, গরু থেকে আমরা যে গোবরটা পাই, সেই গোবরটাকে আমরা এক ধরনের কেঁচো আছে, কেঁচো দিয়ে রাখলে ওটা মনে করেন যে 15 থেকে 20 দিনের মধ্যে সার তৈরি হয়ে যায়। ওই কেঁচো নির্দিষ্ট প্রক্রিয়ায় সার তৈরি করে ফেলে, ওটাকে বার্মি কম্পোস্ট সার বলে বা জৈব সার যেটা আর কি। ওটাও আমাদের বিশেষভাবে কাজে লাগে এখন। এবং উৎপাদনে সহজ, প্রক্রিয়াজাতকরণে সহজ, চাষাবাদে সহজ। আমরা এটাকে রেখে আমরা চলে গেছি ইম্পোর্টের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, যেটা আমাদের শরীরের জন্য হার্মফুল হয়ে আসছে। জি, এই হচ্ছে আমাদের অবস্থা। খুব সুন্দর বলছিলেন আপনি। এবং আপনার কথাই যদি বলি, আপনি যেমনটি বলছিলেন যে তরুণরা এখন কৃষি কাজে মনোনিবেশ করছে পড়াশোনার শেষ করার পরে, এবং তারা রাসায়নিক সার বাদ দিয়ে জৈব সারের প্রতি আকৃষ্ট হচ্ছে। তো আপনার কাছে জানতে চাইবো যে আন্তর্জাতিক বাজারে কিন্তু অর্গানিক ফুডের, অর্গানিক খাদ্যের চাহিদাও অনেক বেশি। বাংলাদেশ কি সেই সুযোগটা কাজে লাগাতে পারছে? জি, সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি আমাদের দেশের মানুষ, আমি বলছি না, আমাদের বাংলাদেশের মানুষ প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে, বিভিন্ন দেশে বসবাস করে, বিভিন্ন রকমের তারা কাজ করছেন। বাংলাদেশের তরুণ প্রজন্ম বিদেশে গিয়ে আবার বাংলাদেশে ফেরত আসতেছে, এসে তারা কি করতেছে, বিদেশে দেখে আসতেছে যে কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করে, কিভাবে বাজারে কতটুকু ডিমান্ড আছে, তারা কিন্তু দেখে এসে আবার অনেকে শুরু করছে। তো ওরা ওইখান থেকে আসার পরে বাংলাদেশে ওরা নিজেরা কি করছে, এখন জমিতে চাষাবাদ করতেছে অর্গানিক প্রক্রিয়ায়। সিস্টেমটাকে সহজ, আমরা জানি যে জৈব সার ব্যবহার করা হয়, আর এটাকে একটু নির্দিষ্ট কিছু পরিচর্যা করলে আমরা ওই ফসল ঘরে নিতে পারি। তো এই পরিচর্যার জন্য ইয়াং জেনারেশনরা কাজ করছে। যদি ঠিকমতো সেটা করে, তাহলে আমরা আন্তর্জাতিক বাজারে, যেহেতু আমরা জানি যে আন্তর্জাতিক বাজার ওরা দেখে আসছে যে এই ক্রাইটেরিয়া যদি আমরা অবলম্বন করি, আমরা কিন্তু আন্তর্জাতিক বাজারে সেটা প্লেস করতে পারি। তাহলে আমাদের কৃষকরা কিন্তু এটা হাতে নিয়েছে এখন। ইয়াং জেনারেশন যারা আছে, যারা অনেক শিক্ষিত জেনারেশন যারা আছে, শিক্ষিত ছেলেপেলে, তারা এখন চিন্তা করতেছে যে, কারণ আমাদের দেশে যে পরিমাণ নিরাপদ খাদ্যের দরকার, বিদেশেও দরকার, তা বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারবো। এবং আমাদের এই পর্যায়ে আমাদের অ্যাসোসিয়েশনের বিভিন্ন জায়গা থেকে অফার আসছে যে আপনাদের যদি, এবং এমনকি আমাদের ইপিবি যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাংলাদেশের যে সরকারি, এরা বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে, বিভিন্ন জায়গায় দেশে দেশে মেলার আয়োজন করে। তা আমাকে সেদিন বলতেছিল ইপিবির একজন ডিরেক্টর যে আপনারা যেহেতু অর্গানিক নিয়ে কাজ করেন, অর্গানিক প্রোডাক্ট কতগুলো আছে আমাদেরকে একটা রিপোর্ট দেন, আমরা বিদেশে বিভিন্ন জায়গায় আমরা প্রচার করি যে আমাদের দেশে অর্গানিক বা নিরাপদ খাদ্যপণ্য উৎপাদন হচ্ছে। যেহেতু এখন ইয়াং জেনারেশনটা কাজ করতেছে, তাদের প্রোডাক্টগুলো আমরা এখন তুলে ধরতে পারি। এবং আন্তর্জাতিক বাজারে যদি একসময় জানতে পারে যে বাংলাদেশেও নিরাপদ খাদ্য নিয়ে কাজ হচ্ছে এবং নিরাপদ খাদ্য উৎপাদন হয়, তাহলে কিন্তু আমাদের একটা পুরোপুরি বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসেবে আমরাও কাজ করতে পারবো। আমাদের মতো যারা দেশ কান্ট্রি আছে, যে কান্ট্রিগুলো আছে, তারাও কিন্তু আমাদের সাথে আবার আমাদেরকে ফলো করবে যে এই দেশে যেহেতু পারতেছে, তাহলে আমরা নিরাপদ খাদ্য আমরাও করি। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আছে, নেপাল আছে, বা অন্যান্য কান্ট্রিগুলো যারা আছে, তারা কিন্তু এখন এই নিরাপদ খাদ্য নিয়ে খুব চিন্তাভাবনা করে আছে যে নিরাপদ খাদ্য ছাড়া বাঁচা যাবে না। একদমই তাই। এবং আমি এখানে একটু জানতে চাইবো যে আমরা কিন্তু বিভিন্ন সুপার শপে গিয়ে দেখি অর্গানিক ফুডের যে লেবেল লাগানো থাকে, বা অর্গানিক ফুড আমরা যেটাকে বলছি, তার মূল্য কিন্তু অনেক উচ্চ। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে অর্গানিক ফুড মানে কি বেশি দামি কোনো পণ্য, এমন কিছু? এটা আসলে কি আমাদের একটা ধারণা চলে আসছে। আমরা তো আসলে একটা জেনারেশন ক্যারি করছি, 40 বছর তো আমরা অর্গানিক পাইনি তেমন একটা। তা আমাদের কাছে মনে হচ্ছে যে অর্গানিকটা অনেক দামি একটা জিনিস। আসলে অর্গানিকটা আরো কম দাম হওয়া উচিত, কারণ এটা ন্যাচারালি আমরা নিজেদের জৈব সার দিয়ে উৎপাদন করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তো আমরা রাসায়নিক অত টাকার জিনিস মানে দিচ্ছি না, আমরা নিজেদের অল্প দামে উৎপাদিত যে সমস্ত জৈব সার বা জৈব বালাইনাশক দিচ্ছি, এটা নিজেরাই তৈরি করা যায়।
তো সেক্ষেত্রে এই উৎপাদিত ফসল কেন আমার কস্টিং রেট বেশি হবে, কেন আমার বাজারে এটা দাম বেশি পড়বে? এখানে কিছু অসাধু ব্যবসায়ী তারা ওই যে অর্গানিকের ট্যাগ লাগিয়ে, অর্গানিকের লেবেল লাগিয়ে, হ্যাঁ, তবে যেহেতু এখন অর্গানিকের উৎপাদনটা আমাদের ধারণা না একটু কম হয় আর কি, যেমন যেখানে 50 কেজি হওয়ার কথা সেখানে তো অর্গানিক প্রক্রিয়া করলে 30-35 কেজি হবে বা 30-35 মানে পার্সেন্টেজ হবে আর কি। যেমন 100%-এর যেটা হয় রাসায়নিক বিক্রিয়া দিয়ে অনেক সার ব্যবহার করে এবং নির্দিষ্ট তাপমাত্রা বা নির্দিষ্ট অবস্থান তৈরি করে উৎপাদন করে 100% হলো, অর্গানিক সেখানে 70% হলো বা নিরাপদে। তাহলে আপনার কি হলো, ওটা যদি আপনার 2000 টাকা বিক্রি করতে পারে, এটা তাহলে কত 70% তার 2000 পারবে না, ওরা 2000 কভার করতে হলে 70% পণ্যের সাথে একটু ট্র্যাক লাগিয়ে হয়তো 30% মূল্য বেশি দিয়ে বিক্রি করতে হবে। কিন্তু সেটা যদি হয়ে যায় 100% বেশি, যেমন 100 টাকার জিনিস যদি 200 টাকার ট্র্যাক করা হয়, তাহলে এটা অসাধু ব্যবসায়ী অর্গানিকের নামে কি হচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। কারণ অর্গানিক মানে হায়ার কিছু না, অর্গানিক মানে নিরাপদ, জেনারেল। আমি এখানে কোনো কিছু ব্যবহার করি নাই, ন্যাচারালি আমার মাটি আমাকে দিচ্ছে, মাটির যদি কিছু দরকার হয়, মাটির কিছু জৈব প্রবলেম আছে, আমি জৈব সারটা দিয়ে ওটা কভারেজ করছি। অন্য উপাদান মাটির মধ্যে আছে, মাটিকে এত প্রেশার দেওয়ার কিছু নাই, ও দিবে, ও ফসল দিবে। আপনি দেখেন বাংলাদেশের মাটি এবং আবহাওয়া এত সুন্দর, এত চমৎকার। আপনারা দেখবেন যে কিছু কিছু গাছ, যেমন আপনার বট গাছ, দেখবেন বিল্ডিংয়ের কোণায় একটা বট গাছ হয়েছে, বিল্ডিংয়ের নিচে কোনো মাটি নেই, উপরে কোনো এক কর্নারে দেখবেন বট গাছ হয়ে গেছে একটা। আছে না এরকম অনেক পুরনো বিল্ডিং? কি করে সম্ভব? ওই বট গাছের বীজ কোথা থেকে আসলো? একটা পাখি তার কোথাও বটের ফল খেয়েছে, ওই বটের বীজ, ওই পাখি উড়ে যাওয়ার সময় ওই বটের বীজ হয়তো ওই বিল্ডিংয়ের কর্নারে পড়েছে। ওখানে কেউ পানি দেয় নাই, কেউ সার দেয় নাই, কেউ কিছু দেয় না, আল্লাহর তরিকায়, মানে আল্লাহ তাআলা এরকম ব্যবস্থাপনা রাখছে যে নির্দিষ্ট একটা নিয়মের মাধ্যমে ওই বীজের থেকে গাছ জ্বালায় গেছে, এখন বিশাল বড় বট গাছ হয়ে গেছে, কোনো পানিও দেওয়া লাগে না, চর্চাও লাগে না, ওটাই অর্গানিক। দেখেন ওখানে কিন্তু জৈব সার দেওয়া লাগে না, রাসায়নিক সারও দেওয়া লাগে না। কিন্তু এই প্রক্রিয়া উৎপাদিত ফসল বা ফল, সেটা আমরা বাজারে ট্যাগ লাগিয়ে যদি অর্গানিক প্রক্রিয়া বলে একটা বিশাল মনিটরিং অবস্থানে তুলে ধরতে চাই যে অনেক কিছু হয়ে গেছে, আসলে তেমন কিছু না। আমরা এই জায়গাটাকে অবশ্যই আপনাদের মাধ্যমে, এই জাগর টিভির মাধ্যমে আমরা সারা বিশ্ববাসীকে জানাতে চাই এবং বাংলাদেশের প্রতিটা মানুষকে জানাতে চাই, তারা যেন নিরাপদ খাদ্য গ্রহণে, নিরাপদ ব্যবস্থাপনায় কখনোই হতাশ না হয়ে যায় বা অনেক কিছু এরকম কোনো কিছু না। আর উচ্চ মূল্য লেখা থাকলে সেটা প্রতিবাদ করতে হবে, যেটা আপনার কস্টিং রেট কত। যেমন আমরা এখন দেখি বাজারে বিভিন্ন ধরনের ফলে অর্গানিক ট্যাগ লাগিয়ে, বা কিছু ফ্রুটস আছে এগুলোর মধ্যে অর্গানিক ট্যাগ লাগিয়ে, বাইরে এটা পাওয়া যেতে পারে হয়তো 50 টাকা, ওটা 100 টাকা লিখে রাখছে। সেটা আমাদের প্রতিবাদ করতে হবে, এত দাম হওয়ার কথা না। এটা সরকারকেও দেখতে হবে, সরকারের বিভিন্ন ব্যবস্থাপনা আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে এবং সরকারের বিভিন্ন মনিটরিং টিম আছে। মানে খাদ্য আমরা দেখি যে এখন বাজারে বিভিন্ন ধরনের ওই মনিটরিং টিমে খাদ্য যে বিভিন্ন উচ্চ মূল্য দাম ধরা হয়, তারা এখন ধরতেছে। আমরা এখন বিভিন্ন সময় গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। তা তাদের উচিত যে অর্গানিকের ট্যাগ লাগিয়ে যেন বেশি পরিমাণ না করা হয়, এটা কস্টিংটা জানা যায় কত হতে পারে। উন্নত বিশ্ব আছে, কোনো জায়গায় $2, ওখানে $2.5 লেখা আছে, এটা নিরাপদ। এটা হচ্ছে মানে অনিরাপদ বলে না, এটাকে বলা হলো স্বাভাবিক, আর সেটা নিরাপদ, একটু ডিফারেন্ট আর কি। স্বাভাবিক মানে জেনারেলি আমরা যেটা বাজারে গ্রহণ করি, কারণ সারা বিশ্বেই কিছু না কিছু জেনারেল প্রোডাক্ট উৎপাদন হয়, কিছু অর্গানিকভাবে তৈরি করা। অর্গানিকের অনেক ক্রাইটেরিয়া আছে, এগুলো ফলো করতে হলে আরেকটু ক্রাইটেরিয়া আছে। যেমন এখন আপনি এখানে রাসায়নিক ফসল উৎপাদন করলেন, এখানে অর্গানিক করলেন, সেটা হবে না। কারণ রাসায়নিকের যে ফলের ভিতরে বা ফুলের ভিতরে যে মৌমাছিটা আছে বা যে মাছিটা পরাগায়ন ঘটায়, ও কিন্তু আবার কি করবে, এখান থেকে মোটামুটি রাসায়নিক বিক্রিয়ার থেকে চলে যাবে আবার কোথায়, পাশেই তো অর্গানিক করতে চাচ্ছেন, ওখানে চলে গেলে ওই অর্গানিকটা আরও ঠিক মতো কাজ করবে না। এজন্য এটা একটু ডিফারেন্ট জায়গায় আলাদা করে এটা মনিটরিং করে এখন করতে হচ্ছে। যদি কোনো একটা সময় ওই রাসায়নিক জমিটাও যদি নিরাপদ চলে আসে, তাহলে আরেকটা জমি নিরাপদ থাকলে তো তখন আর এই ঝামেলাটা থাকে না। এটা একটু আলাদা করতে হয় বলে কৃষকের একটু খরচ বেশি পড়ে, একটু সময় নেয়, একটু বেড়া চার মধ্যে ওই আপনার পলি নেট করতে হয় অথবা জালি দিতে হয়, জাল দিয়ে আটকায় দিতে হয় যাতে ওই পোকাগুলো না আসে। এই কারণে তার একটু কস্টিং পড়ে। এখনকার ব্যবস্থাপনা একটু দামটা বেশি হতে পারে, কিন্তু তার মানে এই না মানুষকে একেবারে 2 ভাগ করে ফেলা, মূল্যের মধ্যে এত বেশি দেওয়া যাবে না। একদমই তাই। এবং যেমনটি বলছিলেন আপনি যে আমরা কিন্তু যারা শহরে বাস করি, তারা অর্গানিক খাবার তো দূরের কথা, আমরা কোনো ফ্রেশ খাবারও পাই না। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? আসলে আমরা যারা শহরে বসবাস করি, আমরা 3টা স্টেপের লোকজন আমরা শহরে থাকি। একটা হচ্ছে একটা A গ্রেড লোকজন, যারা হিউজ টাকার মালিক এবং বড় ব্যবসা করে অথবা বড় কোনো চাকরি করেন অথবা তাদের নির্দিষ্ট ইনকামের সোর্স অনেক বেশি। B ক্যাটাগরি যারা মিডল ক্লাস, এবং C ক্যাটাগরি যারা একেবারেই দরিদ্র। আমরা ঢাকা শহরে বা শহর অঞ্চলে আমরা যারা থাকি,
এখন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা আমরা দেখি যে আমাদের খাদ্যের জন্য, আমার বেঁচে থাকার জন্য আমার অধিকার, আমার নিরাপদ খাদ্য গ্রহণ করা, এটা আমার অধিকার। তা আমি সেই অধিকারকে যদি নিজের মতো করে না করতে পারি, তাহলে তো আমার অধিকার আমি বাস্তবায়ন করতে পারবো না। সেটা আমি হয় এ গ্রেড হোক, বি গ্রেড হোক আর সি গ্রেড হোক, আমাকে নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। কিন্তু আমরা কিভাবে সেটা পাবো? বাজারে বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকম ফল ফসল থাকাতে আমাদেরকে অবশ্যই কৃষকদের মাধ্যমে আমাদেরকে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা করতে হবে। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ সরকারের মাননীয় ডিসি মহোদয়, ঢাকা জেলার ডিসি, উনি কিছু উদ্যোগ নিয়েছিলেন। উনি জনতার বাজার নামে একটা বাজার করেছিলেন এবং সেখানে আমাকে ডাকলেন যে এই বাজারে কৃষকরা সরাসরি এই বাজারে এনে বিক্রি করবে এবং আপনার যারা অর্গানিক কৃষক আছে তাদের একটা আলাদা সাইট করা থাকবে যে এই পণ্যগুলো অর্গানিক। আমার যে অর্গানিক ফার্মার যারা আছে, যারা অর্গানিকভাবে পণ্য উৎপাদন করে, কৃষক যারা আছে, তাহলে কি হলো, ডিফারেন্টটা তারা বুঝতে পারবে। তারা এই 2 টাকার জায়গা যদি 2.5 টাকাতে কিনতে হয় তাহলে এটা কিনবে, কারণ তারা ওটা চায়। এখন এই যে 2.5 টাকাতে কেনার সামর্থ্য থাকলে সে কিনবে, আর জেনারেলটা কিনবে, কিন্তু জেনারেলটা যেন একটু ফ্রেশ রাখা যায় সেটার জন্য সরাসরি কৃষকের কাছ থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। এবং তো সেখানে যেন কোনো ধরনের, যেমন আমরা জানি যে ফলে বা ফসলের মধ্যে বিভিন্ন রকমের কেমিক্যাল মিক্স করে দীর্ঘ সময় থাকার জন্য, ফরমালিন টরমালিন এগুলো করে আর কি, কিন্তু সেটা যেন না করে। কৃষক যেন সরাসরি তার অবস্থান থেকে, মানে তার মাঠে থেকে নিয়ে এসে সরাসরি বাজারে বিক্রি করতে পারে। তাহলে আমরা ওই পটল 20 টাকাটা 20 টাকার জায়গায় 25 টাকা পাবো, 50 টাকা লাগবে না। তো এটার একটা ব্যবস্থাপনা আমাদের মাননীয় ডিসি মহোদয়, তানভীর সাহেব, ঢাকা জেলার ডিসি মহোদয়, উনি এই উদ্যোগটা নিয়েছিলেন এবং উনি 12টা বাজার করার চিন্তা করছিলেন। অলরেডি 2টা বাজার চালু করছেন, আরও 10টা অলরেডি তার অনগোয়িং প্রসেসে আছে। আমি ঠিক এরকম আদলে প্রতিটা জেলায়, বাংলাদেশের প্রতিটা 64টা জেলায় আমি চেয়েছি যে প্রতিটা জেলায় অন্তত একটা করে বাজার থাকুক, জনতার বাজার। এই বাজারটা হচ্ছে জনগণের বাজার। এখানে কৃষক এবং ক্রেতা সমন্বয় করে সরাসরি পণ্য কিনবে, তাতে ফ্রেশ কোনটা, ভালো কোনটা, এটা কৃষক নিয়ে আসবে ভালোটা, আর ক্রেতা ভালোটা গ্রহণ করবে। এটা একটা সহজ পদ্ধতি। এইভাবে বাজারটাকে ব্যবস্থাপনা করতে পারলে, নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে, আমার মতে সারা বাংলাদেশের মানুষ সুস্থ থাকবে এবং নিরাপদ খাদ্য গ্রহণের একটা প্রক্রিয়া পাবে। দারুণ একটা উদ্যোগ, শুভকামনা আপনার জন্য। এবং আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে জানতে চাইবো যে বাংলাদেশের নিরাপদ খাদ্য বা অর্গানিক খাদ্য নিয়ে বুফরার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি? থ্যাংক ইউ। আসলে আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে সারা বাংলাদেশে অর্গানিক ফার্মিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত জেলা, উপজেলা এবং প্রান্তিক কৃষকদেরকে কিভাবে সংযুক্ত করা যায় এবং তাদেরকে নিয়ে আমরা বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর, যারা ডিজি মহোদয় আছেন, তাদের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। কৃষকদেরকে নিয়ে আমরা প্রতি সপ্তাহে প্রতিটা জেলায় কৃষি কর্মকর্তা এবং কৃষির উপজেলা, জেলা পর্যায়ে কর্মকর্তাদেরকে নিয়ে এবং ওই এলাকার কিছু প্রান্তিক কৃষক যারা আমাদের মেম্বার হয়েছেন, সদস্য হয়েছেন, আমাদেরকে রেজিস্টার্ড হতে হয়। আমাদের একটা ফর্ম আছে, ফর্ম পূরণ করে সে যখন আমার রেজিস্টার্ড হবে তখন সে আমার সাথে সংযুক্ত হয়ে গেল। তখন আমরা এক একটা উপজেলায় ধরেন 500 বা 1000 আমাদের মেম্বার থাকলো, তাদেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাদেরকে নিরাপদ খাদ্য উৎপাদনের সহযোগিতা করব এবং সরকারের কাছ থেকে যত রকমের সুযোগ সুবিধা আছে সেটা আমরা তাদেরকে প্রমোট করব। এটাই হচ্ছে বোফরার কার্যক্রম। এর পাশাপাশি আমি মাননীয় ঢাকা জেলার ডিসি মহোদয়কে বলেছি, যারা কৃষক, ভালো কৃষক, তাদের 2টা ব্যবস্থা আমাদের করে দিতে হবে। একটা হচ্ছে অনেক কৃষক আছে যাদের নিজস্ব জমি নাই, ভালো কৃষক এবং তার ফ্যামিলির অন্যান্য মেম্বাররা ভালো কৃষি কাজ করে। যদি আমাদের দেশে অনেক খাস জমি, পতিত জমি, রেল লাইনের পাশে অনেক জমি পড়ে থাকে, তা আমরা যদি সেই জমিগুলোকে নির্দিষ্ট কৃষককে মনিটরিং করে ওখানে 2 বিঘা জমি যদি তাকে 1 বছর 2 বছরের জন্য লিজ দেয় যে তুমি এখানে নিরাপদ খাদ্য উৎপাদন করো, এটা যখন আমি আমার মাননীয় ঢাকা জেলার ডিসি মহোদয়কে বললাম, উনি আমাকে বললো গুড আইডিয়া, আপনি একটা অ্যাপ্লিকেশন করেন। আমার প্যাডে অ্যাপ্লিকেশন করলাম, উনি আমাকে সেখান থেকে অথরাইজ দিয়ে দিলেন যে আমার যে কটা উপজেলা আছে উপজেলাগুলোতে এসিল্যান্ডকে বলে দিলেন তোমরা খাস জমি খুঁজতে থাকো, খোঁজো এবং এখানে এই অর্গানিক অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে, যারা নিরাপদ খাদ্য উৎপাদন করতে চায়, চাষাবাদ করতে চায়, তাদের হাতে তুমি 1 বছর 2 বছরের জন্য তাদের অবস্থান দেখে 2 বিঘা 1 বিঘা করে জমি দাও। এটা অলরেডি অনগোয়িং প্রসেস, কাজ চলতেছে। আমি সারা বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা ডেভেলপমেন্ট করার জন্য, অর্গানিক খাদ্য উৎপাদন করার জন্য আমি এরকম একটা ব্যবস্থাপনা চাচ্ছি যে সারা বাংলাদেশের প্রতিটা জেলার ডিসি মহোদয়রা যেন এই ধরনের উদ্যোগ নেয়। নিলে কী হবে, লোকালে যে কৃষি পণ্য উৎপাদনের, চাষাবাদে অর্গানিক ব্যবস্থাপনাটা বেড়ে আসবে এবং আমাদের ফার্মাররা আরও উৎসাহিত হবে। তারা চাইবে যে আমরা এখন নিরাপদ খাদ্যের একজন যোদ্ধা। আমরা এই দেশের যে রাসায়নিক বিক্রিয়া, আমার স্বাস্থ্য, আপনার স্বাস্থ্য, সমস্ত দেশবাসীর স্বাস্থ্য রক্ষার জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ অর্গানিক ফার্মার্স
যে কার্যক্রম সেটাকে আমরা বাংলাদেশ অর্গানিক ফার্মিং অ্যান্ড রিটেলার অ্যাসোসিয়েশন বুফরার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। সবাই আসুক, আমাদের সাথে মেম্বার হোক। আমরা সারা বাংলাদেশে কার্যক্রমটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যাব রাষ্ট্রের সাথে সংযুক্ত রেখে আন্তর্জাতিকভাবে। এবং আমরা অলরেডি বাংলাদেশের আমার এই অর্গানাইজেশনের সাথে আমি বাংলাদেশ সাউথ এশিয়ান অর্গানিক ফোরাম তৈরি করেছি। বাংলাদেশের পক্ষ থেকে আমি এবং ইন্ডিয়ান পক্ষ থেকে আরেকজন আছেন অনিল দাদা। আমরা দুজনে মিলে সাউথ এশিয়ান অর্গানিক ফোরাম করেছি, বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং 7টা কান্ট্রি নিয়ে। এবং ওয়ার্ল্ড ওয়াইড আমাদের টার্গেট আছে যে অর্গানিক প্যাটার্নটাকে যেন এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা একমাত্র অ্যাসোসিয়েশন ফার্মারদেরকে নিয়ে কাজ করছে বুফরা। ইনশাল্লাহ আমরা সবাইকে বলি, দেশবাসীকে বলি, যারা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতে চায় আমাদের সাথে আসেন। আমাদের ওয়েবসাইটে www.bufrabd.org, এই ওয়েবসাইটে গেলে আমাদের ফর্ম পাবেন। ফর্ম পেয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া বলে দেবো। সমস্ত সিস্টেম অনুযায়ী আমাদের যে রোল সিস্টেম আছে, যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া সে তার নিজস্বভাবে সে অর্গানিক ফাইটার মানে অর্গানিক ফার্মার হিসেবে সে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে। বুফরার জন্য অনেক শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে উপস্থিত থাকার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো দিন নতুন কোনো অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।